গুপ্ত পরিচয়ে দেশে নতুন জালিমের আবির্ভূত হয়েছে তারেক রহমান। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার অঙ্গীকার দিলেন জামায়াত আমির। বিএনপি কাজে বিশ্বাসী, মিথ্যার রাজনীতিতে নয় মির্জা ফখরুল। পোস্টাল ব্যালটে ভোট দিলেন 4,72,000 প্রবাসী। নির্বাচন ও গণভোটে তথ্যের জন্য টোল ফ্রি হেল্পলাইন চালু। নোয়াখালীর ইউপি চেয়ারম্যানের নির্দেশে কৃষককে মারধরের অভিযোগ। বেলুচিস্তানে 3 দিনের অভিযানে 197 জঙ্গি ও 22 সেনা নিহত। ক্রিকেটে যুক্ত হলো এক গাদা নতুন আইন। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বুধবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক নতুন জালেম শক্তির আবির্ভাবের কথা উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করেছেন। কোনো দলের নাম সরাসরি উল্লেখ না করলেও তিনি গুপ্ত সংগঠন হিসাবে তাদের অভিহিত করে বলেন, এই চক্রের নেতারা নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ ও কলঙ্কিত মন্তব্য করেছেন, যা কোনো সভ্য সমাজে কাম্য নয়। তিনি ইসলামের উদাহরণ টেনে বলেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একজন কর্মজীবী নারী ছিলেন, অথচ এই দলটির নেতা নারী সমাজকে অপমানিত করেছেন। এছাড়া তাদের নেতারা 12 তারিখের পর জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করার পরিকল্পনাও করেছেন বলেও তিনি অভিযোগ করেন। তারেক রহমান আরও দাবি করেন, এই চক্রটি নির্বাচনের আগেই জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে কারচুপির চেষ্টা করছে। বরিশালের উন্নয়নে তিনি নদী ভাঙন রোধ, বরিশাল ভোলা ব্রিজ নির্মাণ এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, যারা মা বোনদের শ্রদ্ধা করতে জানে না, তারা কখনো সৎ শাসন উপহার দিতে পারে না। তাই ব্যালটের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দিতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার কুড়িগ্রামে এক নির্বাচনী জনসভায় উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার ঘোষণা দিয়েছেন। তিনি অঙ্গীকার করেন, ক্ষমতায় গেলে তিস্তা নদীকে পুনর্জীবিত করে কৃষিতে বিপ্লব ঘটানো হবে এবং বেকারত্ব দূর করা হবে। দেশের পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফেরত আনার কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করা হবে। ডাক্তার শফিকুর রহমান কুড়িগ্রামকে দেশের অন্যতম বঞ্চিত জেলা হিসেবে উল্লেখ করে এখান থেকে উন্নয়নের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি সরকারি কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করা এবং নারীদের কর্মক্ষেত্রে শতভাগ নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করার কথাও বলেন। সংখ্যালঘু ইস্যুতে তিনি স্পষ্ট করেন যে জামায়াত কোনো ধর্ম বর্ণের বৈষম্য বরদাস্ত করবে না। পরিশেষে তিনি নিজেকে বসন্তের কোকিল নয়, বরং জনগণের বিপদের বন্ধু হিসেবে দাবি করে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। বুধবার ঠাকুরগাঁয়ে এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সব সময় কাজের রাজনীতিতে বিশ্বাস করে, নিছক সমালোচনা বা কুৎসা রটনা নয়। নাম উল্লেখ না করে একটি দলের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যারা মা বোনদের সম্মান দিতে জানে না, তারা দেশ পরিচালনার যোগ্য নয়। তিনি তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে জানান, বিএনপি ক্ষমতায় এলে আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং নারীদের এনজিও ঋণের দায়ভার সরকার নেবে বলে প্রতিশ্রুতি দেন। ফখরুল আরও জানান, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তারা সরকারি সুবিধা পায়। বিগত সরকারের আমলে নিজের বিরুদ্ধে 117টি মামলা ও দীর্ঘ কারাবাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে 4,72,000-এর বেশি প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সম্পন্ন করেছেন। বুধবার সকালে ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান জানান, সকাল 9:30 পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে 7,66,862টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে।
এর মধ্যে 5,24,869 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোট দান সম্পন্ন করেছেন 4,72,410 জন। ইতিমধ্যে 41,178টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে, যেখানে 1,31,691 জন ভোটার ভোট প্রদান করেছেন। ইসির তথ্য মতে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ডিজিটাল পদ্ধতিতে প্রবাসীদের এই ব্যাপক অংশগ্রহণকে নির্বাচনের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঠিক তথ্য জানাতে ন্যাশনাল হেল্পলাইন 333-তে বিশেষ সেবা চালু করা হয়েছে। যে কোনো মোবাইল থেকে টোল ফ্রি এই নম্বরে কল করে 9 প্রেস করলে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য মতে এই সেবার মাধ্যমে ভোট কেন্দ্রের অবস্থান, ভোট দেওয়ার পদ্ধতি, এনআইডি সংক্রান্ত তথ্য এবং প্রবাসী ও প্রতিবন্ধী ভোটারদের বিশেষ সুবিধা সম্পর্কে জানা যাবে। এছাড়া স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ও পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহারের নিয়মও এখানে মিলবে। এটি কেবল তথ্য সেবাই নয়, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির আগাম সতর্কতা ও তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবেও কাজ করবে। গত 16 জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবার মাধ্যমে ইতোমধ্যে 1,500-এরও বেশি নাগরিক সহায়তা নিয়েছেন। জরুরি প্রয়োজনে এখান থেকে প্রাপ্ত তথ্যগুলো দ্রুত 999 বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার গাছ কাটাকে কেন্দ্র করে আয়োজিত এক সালিশকে ঘিরে কৃষক মোহাম্মদ মোস্তফা নামে একজনকে মারধরের অভিযোগ উঠেছে মুসালি মেম্বারের ছেলে সিরাজের বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশারের নির্দেশে এ ঘটনা ঘটেছে। তবে চেয়ারম্যান জানিয়েছেন এটি তার নির্দেশে হয়নি, তবে চৌকিদার অন্য একজন 5 থেকে 6টি বেদ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চর ক্লার্ক ইউনিয়নে সালিশ নামে ইউপি সদস্য মুসালির ছেলে সিরাজের নেতৃত্বে মোহাম্মদ মোস্তফা সহ 3 জনকে ইউনিয়নের বোর্ড অফিসে ডেকে নিয়ে হামলা চালানো হয়। মারধরের ঘটনায় মোহাম্মদ মোস্তফা গুরুতর আহত হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছেন, বিভিন্ন স্থানে অভিযোগ জানানো হলেও এখনও ন্যায় বিচার পাননি। এতে পরিবারটি নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। মোহাম্মদ মোস্তফা তার পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবার আন্তর্জাতিক। পাকিস্তানের বেলুচিস্তানে টানা 3 দিনব্যাপী সেনাবাহিনীর অভিযানে 197 জন স্বাধীনতাকামী যোদ্ধা ও 22 জন সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবিভাগীয় জনসংযোগ দপ্তর আইএসপি এর আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। গত 31 জানুয়ারি বেলুচ লিবারেশন আর্মি BLA প্রদেশের অন্তত 12টি শহরে একযোগে হামলা চালালে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে 92 জন সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি দুই পক্ষের সংঘর্ষে 36 জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে এই সহিংসতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 255 জনে। ইসলামাবাদের অভিযোগ, ভারত সমর্থিত গোষ্ঠীগুলো এই হামলার নেপথ্যে রয়েছে, যা ভারত বরাবরই অস্বীকার করে আসছে। বর্তমানে ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হামলাকারীদের মদতদাতাদের শনাক্ত করতে বিশেষ স্যানিটাইজেশন অপারেশন পরিচালনা করছে সেনাবাহিনী। খনিজ সমৃদ্ধ হলেও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র এই প্রদেশটিতে দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংগ্রাম চলে আসছে। ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা MCC ক্রিকেট আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে। 42টি আইনে মোট 73টি সংশোধনী আনা হয়েছে, যা কার্যকর হবে 2026 সালের 1 অক্টোবর থেকে। MCCর দাবি, এসব পরিবর্তনের লক্ষ্য অপেশাদার ক্রিকেটকে আরও সহজ ও সাশ্রয়ী করা। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অপেশাদার ক্রিকেটে ল্যামিনেটেড বা টাইপ ডি ব্যাট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আগে যা কেবল জুনিয়র ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল। হিট উইকেটের নিয়মেও পরিবর্তন এসেছে।
শট খেলার পর ব্যাটসম্যান ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পে আঘাত করলে তা হিট উইকেট হিসেবে গণ্য হবে। সীমানায় বানি হপ ক্যাচের নিয়মেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ব্যাটসম্যান ইচ্ছাকৃত শর্ট রান নিলে 5 রান জরিমানার পাশাপাশি পরের বলে কোনো ব্যাটসম্যান স্ট্রাইকে থাকবেন তা নির্ধারণ করবে ফিল্ডিং দল। এছাড়া দিনের শেষ ওভারে উইকেট পড়লেও ওভারের বাকি বল খেলতে হবে, শেষ ইনিংসে আর ডিক্লেয়ার করা যাবে না, এমন বেশ কিছু নিয়ম যুক্ত হয়েছে নতুন আইনে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।